চ্যাপ্টার 6 লিখে দিলাম। খুবই ইজি একটা চ্যাপ্টার। আমরা এর উপরে প্রথম একটা ক্লাস হয়েছে, আজকে 2টা দিয়ে হয়তো কভার করতে পারবো। এটা মূলত কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট শিট নিয়ে আমরা বলছিলাম, যেখানে মানে ব্যয় বিবরণী, ওই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তার সাথে প্রত্যক্ষ খরচ, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, এই টাইম স্টেটমেন্টটা আসে কস্ট শিটের। তো এটার উপর আমরা ইলাস্ট্রেশন 10 দেখবো। এর আগে 7-8 পর্যন্ত দেখছি। তারপরও ওখানে এই ইলাস্ট্রেশন 10 একটু নতুন কিছু আছে, এটা দেখব। তারপরে এখানে আমাদের বের করতে হবে টোটাল কস্ট অফ সেলস এবং প্রফিট। মানে কস্ট শিটের মাধ্যমে আমরা টোটাল কস্ট যেমন বের করতে পারি, এর সাথে প্রফিট যোগ করে অনেক সময় সেলস পর্যন্ত যায়। তো সেই ক্ষেত্রে এখানে কিছু ফ্র্যাকশন দেওয়া আছে। সেটা হলো, প্রথমে দেখে নিই যে ম্যাটেরিয়ালস গুলো থেকে কি কি আছে। এখানে অনেকটাই ধারাবাহিক আছে, যেমন ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল দেওয়া আছে শুরুতে, তারপরে ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাইজ, স্যালারিজ, আদার ফ্যাক্টরি এক্সপেন্স, মিসেলিনিয়াস সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এই জায়গাগুলোতে একটু পার্থক্য হলো যে ডেপ্রিসিয়েট 75% টু ম্যানুফ্যাকচারিং, 15% অ্যাডমিনিস্ট্রেটিভ, 10% সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের ক্ষেত্রে আমরা এই 3 ভাগে ভাগ করব, যে 75 যোগ 15 যোগ 10, মোট 100%। সেই ভ্যালু অফ অ্যাসেট, যেটা তার মূল্য হলো 4 লক্ষ টাকা, আর অবচয়ের হার হলো 5%। অর্থাৎ ডেপ্রিসিয়েট 5% পার অ্যানাম, প্রতি বছর 5% অবচয় ধরতে হবে। যে সম্পদের উপর ধরতে হবে তার মূল্য 4 লক্ষ টাকা। এখন অবচয় যা আসবে 5%-এ, এই অবচয়টাকে 3টা ভাগ করতে বলছে। সেটা হলো, একটা অংশ ম্যানুফ্যাকচারিং খাতে যাবে, মানে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধরতে হবে। অবচয়টাকে 15%-কে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং 10%-কে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ধরতে হবে। এই যে ভাগটা, মানে অবচয়, এর আগে এককভাবে অ্যামাউন্ট দেয়া থাকতো, যে শুধু স্যালারি, শুধু ডাইরেক্ট লেবার অথবা ইনডাইরেক্ট লেবার। তো এখানে আলাদা প্রপোর্শন দেয়া আছে যে কোন খাতে কত পার্সেন্ট যাবে। এটা একটু আমরা দেখবো যে আমরা কিভাবে প্রেজেন্ট করব। It is to be provided 2/3 salary is for office and balance for sales. তাহলে স্যালারি যেটা দিয়েছিল, যে স্যালারির পরিমাণ 9,000 টাকা, এই 9,000-এর 2/3 বললে আমরা 3 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করলে 6,000 টাকা হয়। এই 6,000 ফর অফিস এবং ব্যালেন্স ফর সেলস, ব্যালেন্স হলো 3,000 টাকা। অর্থাৎ 9,000 গুণ 2/3, 2/3-এ আসে 6,000। তো এই 6,000 যেহেতু অফিস ধরতে বলছে, তো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যাবে। আর বাকিটা বলছে ফর সেলস, অর্থাৎ সেলিং এজেন্ট, তাদের জন্য এই বেতনটা 1/3। তাহলে 9,000 গুণ 2/3 যদি ওখানে যায়, তাহলে থাকে 1/3। এখানে 3,000 টাকা, এটা সেলিং খাতে আসবে। আর তথ্য দিয়েছে টোটাল 5,000 ইউনিটস প্রডিউসড অ্যান্ড সোল্ড। তো 5,000 ইউনিট উৎপাদন ও বিক্রয় ফর 6 মান্থ। সেলিং প্রাইস পার ইউনিট দিয়েছে টাকা 16। তো আমাদের টোটাল কস্ট অফ সেলস বের করতে হবে এবং সাথে প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার। এই 2টা জিনিস আমাদেরকে উপস্থাপন করতে হবে। তো আমরা ম্যাটেরিয়াল দিয়ে শুরু করব, যে ম্যাটেরিয়াল ইউজড টাকা 18,000, এটা দেয়া আছে। তার সাথে ডাইরেক্ট ম্যাটেরিয়াল যোগ করলে অবশ্যই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় হবে। তার সাথে ইনডাইরেক্ট এক্সপেন্সগুলো, ইনডাইরেক্ট এক্সপেন্স অর্থাৎ ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাইজ, আদার ফ্যাক্টরি এক্সপেন্স। তো এখানে যে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে এই 3টা খরচ আসছে, যে ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাইজ এবং আদার ফ্যাক্টরি এক্সপেন্স, এদের কোনো ফ্র্যাকশন বা প্রপোর্শন দেয়া নেই যে কোনটা কোন খাতে কতটুকু যাবে। তো দেয়া ছিল অবচয়ের মধ্যে, অবচয়ের যে যার উপর ধরতে হবে সে সম্পদের পরিমাণ 4 লক্ষ টাকা, তার উপরে অবচয় ধরতে হবে 5%। তো এখানে আবার 6 মাসের জন্য এখানে যে স্টেটমেন্ট দেয়া আছে, দেখো, সেটা হলো 1 জানুয়ারি, মানে কোম্পানি ফর 6 মান্থ এন্ডেড 13 জুন 2018। অর্থাৎ শুরুটা হয় 1 জানুয়ারি আর শেষটা হয় 30 জুন 2018। তার মানে 6 মাস সময় পায়। তো 6 মাস যদি পায়, তো 12 দ্বারা ভাগ করে আমরা 6 দ্বারা গুণ করব। তো এই আসলো অবচয়। এই 4 লক্ষ গুণ 5% ভাগ 12 গুণ 6, এই টোটাল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স।
তো তার 75% আসবে কোথায়? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। 75% ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে কেন? 75% সম্পর্কে বলা আছে যে 75% রিলেটস টু ম্যানুফ্যাকচারিং। এই ম্যানুফ্যাকচারিং এর অংশটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে। ফ্যাক্টরি ওভারহেড অবশ্যই। আর বাকি থাকলো যে এরপরে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাইলাম 45,000। এটার সাথে আমরা এখন সেলিং ওভারহেড যোগ করব। অর্থাৎ 3 ধরনের ওভারহেড আমরা এখানে প্রেজেন্ট করি। একটা ফ্যাক্টরি ওভারহেড, সেলিং ওভারহেড এবং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই 3টা। তো প্রথমটা আমাদের গেল এই যে ফ্যাক্টরি ওভারহেড, দ্বিতীয়টা সেলিং ওভারহেড এবং তৃতীয়টা আসতেছে অফিস ওভারহেড। তো আমরা এখানে অবশ্যইটাকে প্রথমে 75% নিলাম ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে, যে অংশ ম্যানুফ্যাকচারিং বলা আছে, এবং সেলিং ওভারহেডের মধ্যে আসবে 10%, এটা উল্লেখ করা আছে, এবং 15% যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে। এই গেল অবশ্যই 3টা অংশ। যে সব জায়গায় আমি ক্যালকুলেশনটা একইভাবে দেখানো হয়েছে যে 4 লক্ষ টাকা সম্পদ, তার উপরে 5% এবং 12 দিয়ে ভাগ করে 6 মাসে নিয়ে আসছে, যেহেতু জানুয়ারি থেকে জুন পর্যন্ত। আর 10% তো সেলিং ওভারহেডের মধ্যে আসছে অবশ্যই, এবং 15% অফিস ওভারহেডের মধ্যে। বাকি থাকলো স্যালারিসে। 2/3 দিয়ে আছে অফিস। তো 2/3 অফিস, 2/3 আসে 6,000 টাকা, আর 1/3, তো 2/3 যদি অফিসে হয় আর 1/3 বলা আছে ফর সেলস, তাহলে সেখানে যাবে 1/3, সেখানে 3,000 টাকা। আর মিসেলেনিয়াস সেলিং এক্সপেন্স তো সরাসরি উল্লেখ করা আছে, এখানে সেলিং ওভারহেডের মধ্যে আসবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে সব এক্সপেন্সগুলোই এসে আমরা টোটাল কস্ট বের করলাম টাকা 60,000। এই ধরনের উপস্থাপনাটা সাধারণত আগের যে ইলাস্ট্রেশন ছিল ওখানে ছিল না। যে আমরা এখানে যে 3টা ভাগ করলাম, যে প্রাইম কস্টের পরেই আমরা সাধারণত ফ্যাক্টরি ওভারহেড নিয়ে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট চলে আসে। তো এখানে এই ফ্যাক্টরি ওভারহেডের বাইরেও 2টা যে ওভারহেড আছে, এটা একই জায়গাতে থাকার কারণে, এবং 3টা যেমন ডেপ্রিসিয়েশন, স্যালারিস, এদের ভিতরে প্রপোর্শন থাকার কারণে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে বাকি 2টা ওভারহেড দেখাইলাম, সেলিং ওভারহেড এবং অফিস ওভারহেড। তো এই নিয়ে আমাদের টোটাল কস্ট আসছে টাকা 60,000। আর সেলস দেয়া আছে, প্রফিটটা আমরা এখানে ব্যালেন্সিং ফিগার হিসেবে বের করছি। যে সেলস বলা আছে যে 5,000 ইউনিটস উৎপাদন করে এবং বিক্রি করে, এবং সাথে সেলিং প্রাইস দেয়া আছে 16 টাকা। তাহলে সেলসের পরিমাণ হলো 80,000 টাকা। তো স্বাভাবিকভাবে টোটাল কস্ট 60,000, সেলসের পরিমাণ 80,000, তো প্রফিটের পরিমাণ 20,000। এই পোর্শনটাই আমাদের বের করতে হচ্ছে। প্রশ্নের মধ্যে বলা ছিল যে টোটাল কস্ট অফ সেলস, তো টোটাল কস্ট অফ সেলস টাকা 60,000, এবং আমরা সেলসের পরিমাণ পাইলাম 80,000। তো দুইটার পার্থক্য আমরা প্রফিট পেলাম 20,000। এটাকে আমরা স্টেটমেন্ট আকারে দেখালাম। ইলাস্ট্রেশন 10 11 শুধু একটা অংশ করতে বলছে, যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, উৎপাদিত পণ্যের ব্যয়, আর শো প্রাইম কস্ট অ্যান্ড টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ইন ইউর ক্যালকুলেশনস। আলাদা এই প্রাইম কস্ট এবং ম্যানুফ্যাকচারিং কস্ট দেখাইতে হবে। তো এখানে যে তথ্যগুলো দেয়া আছে সেটা হলো, ম্যাটেরিয়াল বলা আছে 1,20,000 টাকা, অফ হুইচ 80,000 ওয়াজ ফর ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। তো এখানে টোটাল ম্যাটেরিয়াল দেওয়া আছে, টোটাল ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল 2 ধরনের, একটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, লেবারের মতো। লেবার যেমন ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার। তো আমরা এই 2টা অংশ একটু খেয়াল রাখবো, যে 1,20,000, তার মধ্যে 80,000 যদি ডাইরেক্ট ম্যাটেরিয়াল হয়, তার মানে 40,000, বাকি যে 1,20,000 থেকে 80,000 বাদ দিলে ওইটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আবার ফ্যাক্টরি লেবার কস্ট 90,000, তার মধ্যে 25,000 হলো ইনডাইরেক্ট লেবার। তাহলে 25,000 যদি ইনডাইরেক্ট লেবার হয়, তাহলে ডাইরেক্ট লেবারের পরিমাণ 90,000 থেকে যদি 25,000 আমরা বাদ দিই, তাহলে 65,000 টাকা ডাইরেক্ট লেবার। এখানে একটু ভিন্নভাবে দেয়া আছে, সেটা হলো
এখানে অফ হুইচ বলে 80,000 কে বলা হলো ডাইরেক্ট মেটেরিয়াল। আবার এখানে অফ হুইচ মানে অংশটা যখন বর্ণনা করলো 25,000 এটাকে বললো আবার ইনডাইরেক্ট লেবার। মানে এখানে ডাইরেক্ট মেটেরিয়াল আলাদা দেওয়া আর এখানে ইনডাইরেক্ট লেবারটা আলাদা দেওয়া। তো আমরা এখানে ডাইরেক্ট মেটেরিয়াল যদি বাদ দিই তাহলে আমরা ইনডাইরেক্ট মেটেরিয়ালটা পাবো। আবার এখানে ইনডাইরেক্ট লেবারটা বাদ দিলে আমরা ডাইরেক্ট লেবারটা পাওয়া যাবে। আর দেয়া আছে ফ্যাক্টরি ওভারহেডের কস্ট ফর ইউটিলিটিস 40,000, ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং এবং এন্ডিং দেয়া আছে 12,000 এবং 20,000। তো আমাদের এই তথ্যগুলোই যথেষ্ট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার করার জন্য। তো সেখানে আমরা যে ডাইরেক্ট মেটেরিয়াল র মেটেরিয়াল ইউজড এখানে 80,000 এটা কোথা থেকে আসছে প্রাইম কস্ট যে আমরা বের করব সেখানে মেটেরিয়াল এবং লেবারের ডাইরেক্ট পোর্শন আসবে। তো মেটেরিয়ালের ডাইরেক্ট কত? মেটেরিয়ালের ডাইরেক্ট মেটেরিয়াল আছে সরাসরি উল্লেখ করা আছে 80,000, আর সাথে ইনডাইরেক্ট লেবারের আসবে 90,000 মাইনাস ইনডাইরেক্ট ছিল 25,000, এই 25,000 বাদ দিলে 65,000। তাহলে দুটো যোগ করলে আমরা প্রাইম কস্ট পেলাম এবং সাথে ফ্যাক্টরি ওভারহেড এবং ইনডাইরেক্ট যে অংশগুলো আছে ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার। তো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এই 40,000 আসছে কিভাবে? 1,20,000 মাইনাস এই যে ডাইরেক্টের 80,000 বাদ দিলে আমরা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল পাবো 40,000, সাথে ইনডাইরেক্ট লেবার এবং ইউটিলিটিস। তো এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং এন্ডিং সমন্বয় করবো। বিগিনিংটা যোগ হবে, এন্ডিংটা বাদ দিলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবো। ইলাস্ট্রেশন 12টা একটু ব্যতিক্রম এই দিক থেকে যে এখানে সব তথ্যগুলো দেয়া নেই। যে কস্ট অফ প্রোডাকশন রিলেটেড টু ইনফরমেশন অফ সেবা লিমিটেড আর গিভেন বিলো, ওপেনিং এবং ক্লোজিং দেয়া আছে। তবে সেটা র মেটেরিয়ালের আছে, ওয়ার্ক ইন প্রসেসের আছে। ফিনিশড গুডসের ওপেনিং আছে 30,000 কিন্তু ক্লোজিংটা আবার দেয়া নেই। তো এখানে ইউনিট বলা আছে 120 ইউনিট। এই তিনটা তথ্যের একটা মিসিং আছে, ক্লোজিং ইনফরমেশনটা এখানে নাই। আর দিয়ে আছে পারচেজ অফ র মেটেরিয়াল 1,60,000, তারপরে ডাইরেক্ট ওয়েজেস 1,20,000, ফ্যাক্টরি ওভারহেড 85,500 এবং সেলসের পরিমাণ দেওয়া আছে 4,50,000 টাকা। আর বলা আছে 1,500 ইউনিটস ইনক্লুডিং ওপেনিং ইনভেন্টরি। তাহলে ওপেনিং ইনভেন্টরি আছে সেলসের মধ্যে, মানে এই 1,500 ইউনিট এটার মধ্যে ওপেনিং ইনভেন্টরি অন্তর্ভুক্ত আছে। তার ক্লোজিং ফিনিশড গুডস 80 ইউনিটস, এই আরেকটা তথ্য দেওয়া আছে ইউনিটের ক্ষেত্রে। তাহলে আমরা তিনটা তথ্য পাইলাম যে ফিনিশড গুডসের মধ্যে 120 ইউনিট, তারপরে সেলসের মধ্যে এখানে 1500 ইউনিট, তার মধ্যে আবার ইনক্লুডিং ওপেনিং ইনভেন্টরি, আর ক্লোজিং ফিনিশড গুডসের মধ্যে ক্লোজিং ফিনিশড গুডস আছে 80 ইউনিটস। তাহলে এখানে ফিনিশড গুডসের ওপেনিংটার টাকা দেওয়া আছে 30,000 টাকা, কিন্তু ক্লোজিংটার টাকা দেয়া নেই, কিন্তু ক্লোজিং এ আবার ইউনিট দেয়া আছে 80 ইউনিট। আচ্ছা, ইউনিটগুলো নিয়ে আমরা একটু কাজ করব। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20% অন ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, 20% যদি ফ্যাক্টরি ওভারহেড হয় তাহলে বাকি 80% এটা আবার অফিস বা সেলিং ওখানে যাবে। অ্যান্ড সেলিং এক্সপেন্স 5% অন সেলস। সেলিং এক্সপেন্স সরাসরি না দিয়ে বিক্রয়ের ওপরে 5% ধরতে হবে। এখন রিকোয়ারমেন্টটা হলো ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইউনিটস অফ গুডস প্রডিউসড, মানে কি পরিমাণ পণ্য উৎপাদন হয় এটা বের করতে হবে। ওই যে বললাম ইউনিটগুলো নিয়ে বের করতে হবে। তারপরে ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরির মূল্য বের করতে হবে। এই দুইটা রিকোয়ারমেন্টে উল্লেখ করা আছে সরাসরি, সাথে ড্র আপ এ স্টেটমেন্ট অফ কস্ট শোয়িং কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড প্রফিট। মোটামুটি 4টা কাজ আমাদের করতে হবে। নাম্বার 1 ইউনিটস অফ গুডস প্রডিউসড, নাম্বার 2 ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি, নাম্বার 3 স্টেটমেন্ট অফ কস্ট, সেখানে দেখাইতে হবে কস্ট অফ গুডস সোল্ড এবং প্রফিট। তো
তাহলে আমরা ওয়ার্কিংস গুলো যদি একটু করি যে কি পরিমাণ পণ্য উৎপাদন হয়। প্রথম প্রশ্ন যেটা ছিল প্রোডাকশন ইউনিটের পরিমাণ। তো প্রোডাকশন ইউনিট আমরা কিভাবে বের করব? সেলিং ইউনিটস এর সাথে এন্ডিংটা যোগ এবং বিগিনিংটা বাদ। সেলিং ইউনিটস কত ছিল? 1500, আর এন্ডিং ইউনিটস 80, আর বিগিনিং ইউনিটস 120। এটাই ব্র্যাকেটে লেখা আছে। অর্থাৎ ফিনিশড গুডসের যে মূল্য দেওয়া আছে 30,000 টাকা, 30,000 টাকা ওপেনিং, তার ইউনিটের পরিমাণ 120 ইউনিট। তাহলে এটা আমরা পাবো প্রোডাকশন ইউনিটের পরিমাণ 1460 ইউনিট উৎপাদন হয়। এবার প্রোডাকশন কস্ট যদি বের করি পার ইউনিটে, তাহলে প্রোডাকশন কস্টকে ইউনিট দ্বারা ভাগ করব। এখন প্রোডাকশন ইউনিট দ্বারা তো 1460, এই 3,68,500 এটা আসছে কোত্থেকে? এটা আমরা স্টেটমেন্টের মধ্যে দেখব। আর আরেকটা তথ্য চাইছে যে ভ্যালু অফ এন্ডিং ফিনিশড গুডস। তাহলে আমার এদের এন্ডিং ফিনিশড গুডস হলো 80 টাকা, আর প্রোডাকশন কস্ট পার ইউনিট আসছে 252 টাকা। এটা আমরা পারবো, কিন্তু এখনো প্রশ্ন থেকে যায় যে এই প্রোডাকশন কস্ট যেটা 3,68,500, এটা আমরা স্টেটমেন্ট থেকে বের করে নেব। সেটা হলো ওপেনিং র মেটেরিয়াল তো 10,000 দেয়া আছে, তার সাথে র মেটেরিয়াল পারচেজড 1,60,000 এবং ক্লোজিং র মেটেরিয়াল 12,000। সেটা কোথায় আছে স্টেটমেন্টের মধ্যে দেখি আমরা যে র মেটেরিয়ালের ওপেনিং আছে 10,000 এবং র মেটেরিয়াল পারচেজ করে, পারচেজের পরিমাণ 1,60,000 এবং এন্ডিং আছে 12,000। তো আমরা এটা সমন্বয় করলে আমরা র মেটেরিয়াল ইউজড এর পরিমাণ পাবো 1,58,000। তার সাথে ডাইরেক্ট ওয়েজ যোগ, প্রাইম কস্ট, তারপরে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড আছে 85,500, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3,63,500। তার সাথে ওয়ার্কিং প্রসেসের বিগিনিং এন্ডিং দেওয়ার কারণে এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 3,68,500। আমরা যেখান থেকে এই প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করছি 252 টাকা 40 পয়সা, সেখানে প্রোডাকশন কস্ট এটা আসছে। তো এখানে যদি ওয়ার্কিং প্রসেস না থাকে, মানে ওয়ার্কিং প্রসেসের বিগিনিং এবং এন্ডিং যদি না থাকে, তখন আমরা এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটাকে প্রোডাকশন কস্ট ধরব। যদি ওয়ার্কিং প্রসেসের বিগিনিং এবং এন্ডিং থাকে, আমরা এটাকে সমন্বয় করতে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাহলে 3,68,500 টাকা। এবার এটার সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে যেটা আসবে ফিনিশড গুডস এর ওপেনিং। তো ফিনিশড গুডস এর ওপেনিং বা বিগিনিং এর টাকার পরিমাণ দেয়া আছে, টাকা 30,000, আর ফিনিশড গুডস এর 80 ইউনিট বলা আছে ক্লোজিং, কিন্তু টাকার পরিমাণ দেয়া নেই। তো এটা পার ইউনিট দ্বারা আমরা বের করে নেব। তো পার ইউনিট প্রোডাকশন কস্ট কত ছিল? 2,52,040 টাকা 40 পয়সা। এটা আমরা ওয়ার্কিং সেজে বের করে দেখেছি 252 টাকা 40 পয়সা, যে প্রোডাকশন কস্টকে আমরা প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করছি। তো সেই ক্ষেত্রে আমরা এন্ডিং ফিনিশড গুডস 20,192 টাকা, কস্ট অফ গুডস সোল্ড এটা আসছে, এটার সাথে যোগ হবে বাকি তিনটা খরচ। একটা হলো সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের অধীনে দুইটা খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বলা আছে যে কিসের 85,500, 85,500 মানে এটার 5% ফ্যাক্টরি ওভারহেড। এই যে ফ্যাক্টরি ওভারহেড 85,500, এই ফ্যাক্টরি ওভারহেডের উপরে 20% ধরতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20% অন ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড 85,500, তার উপরে 20% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর সেলিং এক্সপেন্স হবে কিসের উপরে? সেলসের উপরে 5% ধরতে হবে। তো সেলসের পরিমাণ কত দিয়ে আছে? সেলসের পরিমাণ দিয়ে আছে 4,50,000 টাকা। তাহলে আমরা তথ্যগুলো যদি দেখি যে সেলসের পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসছে 85,500 20%, এবং সেলিং এক্সপেন্স আসছে সেলসের উপরে 5%, তাহলে 22,500 টাকা। টোটাল কস্টের পরিমাণ 4,17,908, আর সেলসের পরিমাণ 4,50,000। এটাকে আমরা
BF ব্যালেন্সিং ফিগার হিসেবে আমরা লিখতে পারি যে এর পরিমাণ 32,092 টাকা। তো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তো রেট দেওয়া আছে, বের করা যাবে, তারপরে 5% সেলসের উপরে এটাও বের করা যাবে। বাকি রইল এই 80 ইউনিটের যে মূল্য এন্ডিং ফিনিশড গুডস, এই 252 টাকা 40 পয়সা রেট বের করাটা একটা বড় একটা অংশ এখানে ওয়ার্কিংসের মধ্যে। এটাও সম্ভব যে সেলস ইউনিটের সাথে এন্ডিং ইউনিট যোগ করে বিগিনিং ইউনিট যদি বাদ দিই তাহলে আমরা প্রোডাকশন ইউনিট পাবো। প্রোডাকশন কস্ট পার ইউনিট এটা লাগতেছে আমাদের এন্ডিং ফিনিশড গুডস বের করার জন্য। তো আমরা এখানে ওয়ার্কিংসের মধ্যে যদি এখানে দেখাইছি ভ্যালু অফ এন্ডিং ফিনিশড গুডস, তার পরিমাণ 20,192 টাকা। আর স্টেটমেন্ট তো স্বাভাবিকভাবেই প্রথমে র মেটেরিয়ালের পোর্শন আসছে, তারপরে ডাইরেক্ট ওয়েজ, তারপরে ফ্যাক্টরি ওভারহেড আসবে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এবং ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং এবং এন্ডিং যোগ করে তারপরে ফিনিশড গুডস, কস্ট অফ গুডস সোল্ড পাওয়ার পরে বাকি যে দুইটা ওভারহেড, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা সেলিং, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে সেলস। এই কস্ট স্টেটমেন্ট অথবা কস্ট শিটের পূর্ণাঙ্গ রূপ, যে র মেটেরিয়াল থেকে শুরু, এই র মেটেরিয়াল থেকে শুরু সেলসের মাধ্যমে, এই যে সেলসের মাধ্যমে শেষ, যেখানে প্রফিটটা ব্যালেন্সিং ফিগার হিসেবে আনবো। যে 4,50,000 থেকে 4,50,000 থেকে যদি আমি 4,17,908 টাকা টোটাল কস্ট বাদ দিই তাহলে আমরা প্রফিট 32,092 টাকা পাবো। আমরা ইলাস্ট্রেশন 13 যদি দেখি তো এখানে শুরুতে সেলস দেওয়া আছে, মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে, মানে ওভারহেডগুলো আলাদা করা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আদার এক্সপেন্স, পারচেজ দেওয়া আছে, ফ্যাক্টরি এক্সপেন্স ডাইরেক্ট, আর তিনটা ইনফরমেশনের অ্যাকাউন্টের বিগিনিং এবং এন্ডিং দেওয়া আছে, ফিনিশড গুডস, ওয়ার্ক ইন প্রসেস এবং ম্যাটেরিয়ালের। তো আমাদের বের করতে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বের করার ধাপগুলো তোমরা যারা আসো যদি কেউ বলতে পারবা কিনা দেখো তো। শুরু করব র মেটেরিয়াল দ্বারা। তো র মেটেরিয়াল থেকে একটু বলো তো দেখি পারবা কিনা, যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত যাওয়ার জন্য আমরা কোনগুলো নেব। প্রথমে র মেটেরিয়াল আসবে, র মেটেরিয়াল ওপেনিং, তার সাথে পারচেজ যোগ, ক্লোজিং বাদ, র মেটেরিয়াল ইউজড পাইলাম, এরপরে আমরা কি যোগ করব, র মেটেরিয়াল ইউজড এর সাথে র মেটেরিয়াল ইউজড এর সাথে আমরা কি যোগ করি কস্ট শিটের মধ্যে? না, দেখো এই যে র মেটেরিয়াল ইউজড এর সাথে আমরা কি যোগ করি, ডাইরেক্ট ওয়েজ পাবো, প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এই জায়গাটা যে এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং এবং এন্ডিং সমন্বয় করে আমরা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটার সাথে যদি আমরা ফিনিশড গুডসটাকে সমন্বয় করি তখন পাবো কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এই ধাপগুলো একটু খেয়াল রাখতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এটা অনুযায়ী খুব ইজিলি আমরা এটা শেষ করছি যে ওপেনিং, পারচেজ, ক্লোজিং, র মেটেরিয়াল, এরপরে ডাইরেক্ট লেবার যোগ করে প্রাইম কস্ট। তো আমাদেরকে যেহেতু শুধু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে বলছে, তো আমরা ওয়ার্কিং প্রসেসের ওপেনিং ক্লোজিং দিয়ে শেষ করছি। আমরা এখানে তথ্য ফিনিশড গুডসের যে 7,000 এবং 10,200 এটা আমাদের ব্যবহার করতে হয় নাই। বলতো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এটার সাথে যদি ফিনিশড গুডসের ওপেনিং 7,000 যদি যোগ করি এবং এটা থেকে ফিনিশড গুডসের ক্লোজিং যদি 10,200 যদি বাদ দিই, বলো তো কি পাওয়া যাবে? এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এটার সাথে ফিনিশড গুডসের ওপেনিং যোগ 7,000, এই যে 7,000 এটা, এবং ফিনিশড গুডসের ক্লোজিং 10,200 যদি বাদ দিই তাহলে কি পাওয়া যাবে বলো তো, কে পারবে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমরা ফিনিশড গুডস যদি সমন্বয় করি,
মানে বিগিনিং হলো যোগ আর ক্লোজিং হলো তো বাদ দিব। এটা করলে কি পাবো আমরা? কি পারবো বলো তো? যে স্টেটমেন্টটা নিয়ে আমি এই যে ফিনিশড গুডস, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আসছে না 53,500, আমরা তো এটা শেষ করে দিলাম কারণ আমাদের এর বেশি আর করতে বলেনি। তো ফিনিশড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 53,500 আসছে। তো এটার সাথে আমরা এই যে ফিনিশড গুডস এর ওপেনিং 7,000, তো এফজি লিখি, এফজি 7,000 আমি যোগ করলাম আর এখান থেকে বাদ দিলাম এই 10,200। এই যোগ করা আর বাদ দিলে আমি কি পাবো? এখানে যে টাকাটা আসবে এর নাম কি হবে? কে পারবে? পারবা কেউ? স্টেটমেন্ট মনে নেই? এই যে দেখো, এটা দেখে বলো এখন কি পাইবা? না না, কস্ট অফ গুডস এর সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এটার সাথে ফিনিশড গুডস এর ওপেনিং আর ক্লোজিং সমন্বয় করলে কি পাবো? না, কোথায় টোটাল কস্ট লেখা? না, কোথায় প্রফিট পাবো? এই যে সামনে স্টেটমেন্ট দেখে বলো। কস্ট অফ গুডস সোল্ড পাবো, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এটার সাথে ফিনিশড গুডস এর বিগিনিং যোগ ফিনিশড গুডস এর এন্ডিং বাদ, তাহলে কি পাবো? কস্ট অফ গুডস সোল্ড পাবো। এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে বাকি ওভারহেড গুলো যদি আমি যোগ করি তখন পাবো আমি টোটাল কস্ট। ঠিক আছে? এখন মাঝখান থেকে বলবে, যেমন এই অঙ্কটায় এই জায়গায় শেষ করছে, কস্ট অফ গুডস সোল্ড দিয়ে শেষ করছে। এখানে 7,000 এবং 10,200 এটা কোনোটাই ব্যবহার হয় নাই, কারণ কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলে নাই তো, বের করতে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো এখানে ওয়ার্ক ইন প্রসেস পর্যন্ত করে কমপ্লিট করে দিচ্ছে, এখানে শেষ। আমরা 14টা 14 যদি দেখি, এখানে সব তথ্যই দেওয়া আছে, জাস্ট সাজানোটা বাকি। সাজানোটা হলো ম্যাটেরিয়াল, ওয়েজ, ওভারহেড, সকল ওভারহেড দেওয়া আছে, এমনকি প্রফিটের পরিমাণ 1,05,000 দেয়া আছে। তবে এটা টেন্ডারের একটা পোর্শন আছে, টেন্ডারের মানে এখানে যে খরচগুলো আছে এটার আলোকে a work order has been executed in 2012, তো একটা ওয়ার্ক অর্ডারের জন্য তখন মেটেরিয়াল যায় 2,000 আর ওয়েজ যায় 1,000, মানে টেন্ডার শিট কস্ট শিটের মধ্যে প্রথমে কস্ট শিট করতে হবে, তারপরে টেন্ডার শিট করতে হবে। তবে সেই ক্ষেত্রে 3টা ধাপ ফলো করতে হবে। সেটা হলো এক নম্বরে কস্ট শিট করব। 2 নম্বরে আমরা পার্সেন্টেজ কিছু পার্সেন্টেজ ক্যালকুলেশন করব, আমরা পার্সেন্টেজগুলো বের করব। 3 নম্বরে টেন্ডার। মূলত টেন্ডার করার জন্য আমরা মোট কয়টা ধাপ ফলো করব? 3টা। ঠিক আছে? কস্ট শিট, তারপরে পার্সেন্টেজ ক্যালকুলেশন, তারপরে আমরা টেন্ডার করব। তো কস্ট শিট করার জন্য মানে প্রথম ধাপ করার জন্য এই অ্যামাউন্টগুলো দেয়া আছে, 1,70,000 থেকে 1,05,000 টাকা পর্যন্ত। এবার এখান থেকে পার্সেন্ট বের করতে হবে। প্রথম ধাপ তো এই টাকাগুলো দিয়ে আমরা কস্ট শিট করলাম, সিএস কস্ট শিট। এরপর এখান থেকে আমরা পার্সেন্টেজগুলো বের করব। আর টেন্ডারের জন্য মাত্র 2টা তথ্য দেয়া আছে, সেটা হলো কি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেয়া আছে 2,000 টাকা আর ডাইরেক্ট ওয়েজ দেয়া আছে 1,000 টাকা। এখন এটার ওভারহেডের ব্যাপারে যা বলা আছে যে ওভারহেড has gone up by 20%,
20% বৃদ্ধি পাবে ফ্যাক্টরি ওভারহেড, আর ডিস্ট্রিবিউশন ওভারহেড গন ডাউন বাই 10%, ডিস্ট্রিবিউশন ওভারহেড হ্রাস পাবে, আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড তাও বৃদ্ধি পাবে 12.5% দ্বারা। অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য প্রোডাক্ট বি সোল্ড, এখন কত প্রাইসে এই ব্যয়ের পণ্যটা বিক্রি করা যাবে, টু কাম দ্য সেম রেট অফ প্রফিট অন দ্য সেলিং প্রাইস, প্রফিটের পরিমাণ আবার একই হবে। তাহলে আমরা পুরো অঙ্কটাকে যদি ভাগ করি তাহলে দুইটা অংশ, একটা হলো এই কস্ট শিটের জন্য প্রথম অংশ, এই প্রথম অংশ কস্ট শিটের জন্য, আর এই দ্বিতীয় অংশ হলো টেন্ডার প্রাইসের জন্য। তাহলে কস্ট শিটটা আমরা আগে করি, যেখানে ম্যাটেরিয়াল থেকে শুরু করে সেলস পর্যন্ত দেয়া আছে। তো সেলসটা প্রশ্নে দেয়া নেই, যেহেতু প্রফিট দেওয়া আছে, তো টোটাল কস্ট আসে 4,70,000 এই যে এই অংশগুলো। আমি আর এটা নিয়ে বললাম না আলাদা, কারণ এখানে আইটেমগুলোর টাকার ফিগার দেওয়া আছে। ম্যাটেরিয়াল ওয়েজ, প্রাইম কস্ট, ওভারহেড যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্ট, এবং এই ওভারহেডগুলো যোগ করলে টোটাল কস্ট। এটার সাথে প্রশ্নে যেহেতু প্রফিট দেওয়া আছে 1,05,000 টাকা, যোগ করলে আমরা সেলস পাবো 5,75,000। এটা কস্ট স্টেটমেন্ট বা কস্ট শিট, আমাদের এটা প্রথম ধাপ কস্ট শিট। দ্বিতীয় ধাপ হলো পার্সেন্টগুলো বের করা। এই পার্সেন্টগুলো বের করার সময় খেয়াল রাখবো যে ওয়ার্কস ওভারহেডের এটার আরেক নাম ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেড অন ডাইরেক্ট ওয়েজেস। তাহলে এখানে যে ডাইরেক্ট ওয়েজেসের উপর ফ্যাক্টরি ওভারহেড কত, তাহলে এখানে দুইটা অংশ, একটা হলো ফ্যাক্টরি ওভারহেড আর আরেকটা হলো ডাইরেক্ট ওয়েজেস, এই ডাইরেক্ট ওয়েজেস। তাহলে ফ্যাক্টরি ওভারহেড উপরে আসছে, ডাইরেক্ট ওয়েজেস নিচে আসছে। অন যখন থাকবে তখন আমরা এইভাবে বের করব। তাহলে ফ্যাক্টরি ওয়ার্কস ওভারহেড আসছে 60,000 এবং ডাইরেক্ট ওয়েজেস টাকা 1 লাখ। এই তথ্যগুলো আমরা কোত্থেকে নিব? এটা নিব হলো এই যে আমরা কস্ট শিট করলাম, এই কস্ট শিটের থেকে। এই যে সেখানে যে ওয়ার্কস ওভারহেড 60,000 আর ডাইরেক্ট ওয়েজেস টাকা 1 লাখ। এখন রেশিওটা ঠিক এরকম হবে কেন, মানে ওয়ার্কস ওভারহেডে আমরা প্রথমে কেন বের করব হলো আমাদের টার্গেট হলো এই টেন্ডারটা করা। এই যে টেন্ডারের মধ্যে প্রথমত ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে, দ্বিতীয়ত ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে। তো উৎপাদন ব্যয়ের উপাদান হলো মোট 3টা, একটা হলো ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। তাহলে বলো তো টেন্ডার করার সময়, মানে এই যে ওয়ার্ক অর্ডার, যে অর্ডারটা আমি পাইলাম কার্যাদেশ উৎপাদন করার জন্য, তো সেখানে উৎপাদনের 2টা উপাদানের টাকা দেয়া আছে, মানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালের টাকা দিয়েছে 2,000 টাকা আর ডাইরেক্ট ওয়েজের টাকা দিয়েছে 1,000। বলো তো কোন ব্যয় দেয়া নেই সরাসরি? ম্যাটেরিয়াল দেয়া আছে, লেবার বা ওয়েজেস দেয়া আছে, কি দেয়া নেই বলো তো টাকার পরিমাণে টেন্ডারটার জন্য? উৎপাদনের যে 3 উপাদানের ওভারহেড দেয়া নেই, ঠিক আছে? তো এই কারণে ওভারহেড যে কত হবে এটা আমাদের রেশিওটা নিতে হবে। হ্যাঁ, ওভারহেড দেয়া নেই, এটা আমরা এই রেশিও থেকে নিব, মানে এই কস্ট শিট থেকে, এখানকার রেশিও থেকে নিব। এজন্য আমরা আবার উল্লেখ নেই যে ওভারহেড আমি কিসের উপরে ধরব। যদি বলা নাও থাকে তারপরেও ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড ধরবো আমরা কিসের উপরে? ডাইরেক্ট ওয়েজের উপরে। তাহলে ডাইরেক্ট ওয়েজের উপরে 60%। 60% এর মানে কি? মানে ডাইরেক্ট ওয়েজ যা হবে তার 60% হবে ওয়ার্কস ওভারহেড। তাহলে আমরা যদি আবার প্রশ্নে যাই, তাহলে আমাকে বলো তো যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 2,000 আর ডাইরেক্ট ওয়েজেস আসছে 1,000। এই ডাইরেক্ট ওয়েজেস 1,000, এটা একটু খেয়াল রাখো। তাহলে ডাইরেক্ট ওয়েজ যদি 1,000 হয় আর এইমাত্র যে পার্সেন্ট বেরিল 60%, তাহলে ওভারহেডের পরিমাণ কত টাকা? ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ যে 1,000 গুণ 60%, তাহলে 600 টাকা। 600 টাকা হবে ওভারহেড। এই
তাহলে আমরা এই রেশিওগুলো যদি দেখি, দ্বিতীয় রেশিও হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হবে ম্যানুফ্যাকচারিং কস্টের উপরে। তো এই স্টেটমেন্টে ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 3,30,000 টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 67,200 টাকা। এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট 3,30,000 টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হলো 67,200 টাকা। তারপরে তাহলে আমাদের এখানে রেশিও আছে 20.36%। আর সেলিং ওভারহেড হবে ম্যানুফ্যাকচারিং কস্টের উপরেই 44,800 ভাগ 3,30,000। ডিস্ট্রিবিউশন ওভারহেড ম্যানুফ্যাকচারিং কস্টের উপরে 8.48%। তারপরে প্রফিট অন সেলস, বিক্রয়ের উপরে প্রফিটের হার, প্রফিট ভাগ সেলস। তাহলে প্রফিটের পরিমাণ 1,05,000, সেলসের পরিমাণ 5,75,000 টাকা। তাহলে প্রফিট অন কস্ট যদি আমরা রূপান্তর করি, দেখো এটা বুঝতে পারো কিনা। প্রফিট অন সেলস, বিক্রয়ের উপরে যদি প্রফিটের পার্সেন্ট আসে 18.26%। তো এই প্রফিটটা আমরা স্টেটমেন্ট থেকে, প্রফিট এবং সেলস দুইটাই ওখান থেকে নিয়ে 18.26%। এখন প্রফিট অন কস্ট যদি হয়, অর্থাৎ কস্ট সেলস থেকে যদি কস্ট যাই, দেখো কস্ট থেকে যদি সেলস বের করি তখন হবে যোগ, আর সেলস থেকে যদি কস্ট এখানে আসি তখন হবে বিয়োগ, অর্থাৎ 100, এই যে মাইনাস, এই যে বিয়োগ থাকার কারণে 100 থেকে আমরা এই পার্সেন্টটা মাইনাস করব। পার্সেন্ট দিব না, যত রেট ওইটাকে মাইনাস করব। তাহলে প্রফিটের পার্সেন্ট অন সেলস, বিক্রয়ের উপরে হলো 18.26% আর অন কস্ট হলো 22.34%। তাহলে এই অনুযায়ী আমরা এখন এস্টিমেটেড কস্ট স্টেটমেন্ট অথবা টেন্ডার শিট, তাহলে আমাদের ডাইরেক্ট টেন্ডার যে টেন্ডার বা ওয়ার্ক অর্ডার, তার জন্য ম্যাটেরিয়াল আছে 2,000, ডাইরেক্ট ওয়েজ আছে 1,000, তাহলে প্রাইম কস্ট আসলো 3,000। এখন ওয়ার্কস ওভারহেড 60% আসবে, কিন্তু তার আবার 20% বৃদ্ধি পাবে। তো 20% বৃদ্ধিটা আমরা প্লাস দিয়ে না লিখে 1.20 লিখছি একসাথে, মানে এটা এইরকম যে বৃদ্ধিটা যদি বের করি, যেমন আমি বললাম 500-র উপরে 20% বাড়বে, তো আমরা এইভাবে লিখতে পারি 500 যোগ 500 গুণ 20%, তাহলে 500 যোগ 100 ইকুয়াল 600। অথবা আমরা এটা করতে পারি 500 গুণ 20%, এটা না লিখে 1.20 এটা যদি দেই তাহলে এখানে সরাসরি 600 আসবে। এই 1.20 এই ফ্যাক্টরটা বুঝতে পারছো কিনা সবাই? দেখো তো 1.20 যদি 15% বৃদ্ধি হয় তাহলে আমরা কি লিখব? যদি 15% বৃদ্ধি পাইতো তাহলে কি লিখতাম? কে পারবা? 1.15। আচ্ছা, যদি 10% হ্রাস পায় তাহলে আমরা কি 1.5? আচ্ছা, 15% হ্রাস পাইলে আমরা কি লিখবো বলো তো? যদি 15% হ্রাস পাইতো, 15% হ্রাস পাইলে আমরা কি 0.85, ফাইন। এভাবে আমরা ওই মাইনাস বা প্লাস, এই যে প্লাস দিয়ে আলাদা না লিখে আমরা স্টেটমেন্টের মধ্যে এভাবে লিখতে পারি। মানে ইনক্রিজটাকে এই যে 1.2 লিখে দিলাম ইনক্রিজ।
আচ্ছা দেখে বলো তো একটু যে এটা তো পার্সেন্ট গুলো আমরা ওখান থেকে আমরা লিখছি, এখানে কতটুকু আমি যেটা গোল করলাম এই জায়গাটায় কত পার্সেন্ট বৃদ্ধি লেখা আছে বলো তো? 1.125 কত পার্সেন্ট বৃদ্ধি বলা আছে বলো তো? এই যে 1.125 এখানে কত পার্সেন্ট ইনক্রিজ? হ্যাঁ 12.5% ইনক্রিজ, ঠিক আছে, একসাথে 1.12 পয়েন্ট, হ্যাঁ 0.90 এখানে ইনক্রিজ না ডিক্রিজ? কত পার্সেন্ট ডিক্রিজ দেখো তো? হ্যাঁ 10% ডিক্রিজ। আমরা এই শেষের টেন্ডার শিট করার জন্য যে ইনক্রিজ ডিক্রিজ দেয়া আছে গো আপ এবং ডাউন, আমরা এটাকে এখানে এইভাবে স্টেটমেন্টের মধ্যেই ক্যালকুলেশনটা দেখাইছি। এই যে ফ্যাক্টরি ওভারহেড গোন আপ বাই 20%, তারপরে ডিস্ট্রিবিউশন ওভারহেড গো ডাউন বাই 10%, তারপরে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গো আপ বাই 12.5%। আচ্ছা এখন প্রাইসটা কত হবে এটার? প্রাইসটা যদি আমরা বের করি এই বৃদ্ধির পরে টোটাল কস্ট আসছে 5,424, তার সাথে প্রফিট যোগ হবে 1,212, তাহলে সেলসের পরিমাণ 6,636। তো এটার সাথে হ্যাঁ এই অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো, লিফ ও ফিফোর অঙ্কগুলো, যে এখানে ইলাস্ট্রেশন আছে দুইটা, এটা তো পারো সবাই, যে লিফ ও ফিফোর রেট বের করে ওয়েটেড অ্যাভারেজ, সিম্পল ওয়েটেড অ্যাভারেজ, এটা আমি এর মধ্যে রাখলাম। এই তাহলে